পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারে তিনি একা আসছেন না, যারা যারা তার সাথে আসছেন সেই লিস্টটি যদি আপনি শোনেন চোখ কপালে উঠতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আসবে রাজনাথ সিং, অজিত ডোভাল এবং 3 সামরিক বিভাগের সেনা প্রধানরাও একসঙ্গে আসছেন পশ্চিমবঙ্গে। আগামী 15 থেকে 17 তারিখ 3 দিন পর পর একেবারেই বৈঠকে বসবেন তারা। কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাদের বিরুদ্ধে করা এই ধরনের মন্তব্য, যে সেনারা তাকে দেখে ছুটে পালিয়ে গেছে 200 জন সেনা, এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ছোট থেকে মাঝারি নেতৃত্বর ভারতীয় সেনা সম্পর্কে এই ধরনের বিরূপ কিছু মনোভাব এবং বক্তব্য। আর তারপরে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ঠিক সেই মুহূর্তে নতুন করে নেপালের পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে একেবারে সাজো সাজো রব পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি আমাদের এই পশ্চিমবঙ্গে। তবে হ্যাঁ, হওয়াটাই যে প্রয়োজন এ কথা সকলেই আমরা বলতে পারি। আজকের পর্বে আপনাদের সামনে পুরোটাই বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, এই তথ্যে আমি আপনাদের সামনে আজকে ঠিক করেছি আমি পর্বের শেষে জানাবো। পর্বের শেষ পর্যন্ত যারা শুনবেন তারাই বুঝতে পারবেন যে কেন, ঠিক কোন কারণে এত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছেন। এবং এই যে নামগুলো প্রথমেই আপনাদের সামনে বললাম, তাছাড়াও যারা যারা পশ্চিমবঙ্গে আসছেন, শুনলে চোখ কপালে উঠতে পারে আপনাদের। কিন্তু সেইটা ছাড়া আজকে আমি আপনাদের সামনে আরো বেশ কিছু তথ্য দিয়ে রাখবো। সেই তথ্যগুলো আপনাদের জানাটা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত। দেখুন, তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করার জন্য বিরোধী দলগুলো শক্তিশালী হতে হবে, এটাই তো কাম্য। তার কারণ তৃণমূল কংগ্রেসকে তো সাধারণ মানুষ গিয়ে ক্ষমতাচ্যুত করতে পারবে না, কোনো রাজনৈতিক দলকেই ক্ষমতাচ্যুত করতে হবে। তার জন্য বিজেপি যেভাবে লড়াই করছে, ঠিক একইভাবে যদি কংগ্রেস এবং সিপিএম তৃণমূল বিরোধী লড়াইটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারতো, তাহলে নিশ্চিতভাবে এই রাজ্যের শাসক দল তারা এতদিন ধরে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় থাকতে পারতো না, এটা আমরা জানি। ভোটের সময় তৃণমূল কংগ্রেস অর্থাৎ হিন্দুদের ভোট ভেঙে সিপিএম এবং কংগ্রেস অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেয় বলে বিজেপি বা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করে। কেন এই প্রসঙ্গ আমি আপনাদের তুললাম? আমি গতকাল গণশক্তি পেপারটি খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন গণশক্তি পেপারে অনেক কিছু লেখা রয়েছে, চাকরি ফাকরির দুর্নীতির, চাকরি হারানোর যন্ত্রণা, এসব লেখা রয়েছে। তারপরে একটু দেখুন, খবর লেখা রয়েছে জয় শ্রীরাম না বলায় বাঁকুড়ার হকারের পেটে ভোজালির কোপ। এটি যখন আমি দেখছি সেটা হচ্ছে গতকাল রাত্রির বেলায়। এখনো পর্যন্ত এই খবরটা এখানেই রয়েছে, অনলাইনে দেখতে পাচ্ছি আমি, এটিকে সরানো হয়নি। কিন্তু এইখানে আপনাদের সামনে আমি দেখাতে চাইবো এই ঘটনাটি পরিষ্কারভাবে সাম্প্রদায়িকতার রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার কারণ ওই যে ব্যক্তিকে কোপ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তাকে জয় শ্রীরাম না বলায় তার উপর কোপ দেওয়া হয়েছে, এই নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করেছে গণশক্তি পত্রিকা। আমি আপনাদের সামনে বাঁকুড়া পুলিশের তরফ থেকে শেয়ার করা একটা পোস্ট আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে ইংরেজিতে এবং বাংলায় পরপর লেখা রয়েছে, আমি বাংলাটা যদি পড়ি। গতকাল বাঁকুড়ার একটি ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কয়েকটি পোস্টে দেখা গেছে যেখানে পুনিশলের এক ফেরিওয়ালাকে বাঁকুড়া শহরে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করানোর জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ নজরে আসে। এই ধরনের পোস্টগুলি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। আসল ঘটনাটি হলো গতকাল দুপুর 6/9/2025 ওন্দা থানার অন্তর্গত পুনিশোলার এক ফেরিওয়ালাকে বাঁকুড়া শহরে এক মাদকাসক্ত ব্যক্তি 200 টাকা দেওয়ার দাবি করে, সে দিতে অস্বীকার করায় উক্ত ব্যক্তি ফেরিওয়ালাটিকে ছুরি দিয়ে আঘাত করে। এই হচ্ছে ঘটনা। কিন্তু এর ন্যারেটিভ হয়ে গেল যে জয় শ্রীরাম না বলার জন্য নাকি ছুরি মারা হয়েছে, এবং সেটা গণশক্তিতে সেটা অনলাইনে সম্প্রচার হয়েছে। এরকম তো না যে প্রিন্ট একবার বেরিয়ে গেছে এইটাকে আর রেকটিফাই করা যাবে না। এটা তো ডিজিটাল মিডিয়াকে যখন তখন চেঞ্জ করা যায়। কিন্তু সেই ডিজিটাল কন্টেন্টটা আমি রাত পর্যন্ত দেখলাম সিপিএম এর গণশক্তিতে, সেটা এখনো রয়ে গেল। আমি জানি না, আমি যদি এর ক্লারিফিকেশন পাই তাহলেও সেটা আপনাদের সামনে রাখবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে ন্যারেটিভটা তুলে আনার চেষ্টা করছে, আদতে সিপিএম ঠিক করে নিয়েছে তাদের মূল শত্রু তৃণমূল কংগ্রেস নয়, তাদের মূল শত্রু হচ্ছে বিজেপি।
আপনারা গণশক্তি পেপারের খুলে গতকালের অন্তত আমি দেখলাম, আমি গণশক্তি পড়ি না, খুলে যদি দেখে নেবেন সেখানে কোথাও তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের নৈরাজ্যের বিরুদ্ধে কোনো কথা আমি অন্তত দেখতে পাইনি। এটা গেল প্রথম। দ্বিতীয়, আমি আপনাদের সামনে একটা ঘটনা আনবো, এটাও একটা মারাত্মক ঘটনা। দেখুন, আপনারা জানেন যে বেঙ্গল ফাইলস রিলিজ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো হলে বেঙ্গল ফাইলসকে চলতে দেওয়া হচ্ছে না। কেন চলতে দেওয়া হচ্ছে না আপনারা খুব ভালো করে জানেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের কোনো সিনেমা নয়। এটা হচ্ছে 1946-47 সাল নাগাদ ওই সমস্ত ঘটনা, ডাইরেক্ট অ্যাকশন ডে, ওই ধরনের ঘটনাকে বর্ণনা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকার কিছুতেই বেঙ্গল ফাইলসকে এখানে চালাতে দেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু চালাতে দেওয়া নয়, এমন একটা ঘটনা ঘটেছে, এই যে গোপাল মুখোপাধ্যায়, মানে যাকে আমরা গোপাল পাঁঠা বলে চিনি, তার যে নাতি, তিনি হচ্ছেন শান্তনু মুখোপাধ্যায়। সেই শান্তনু মুখোপাধ্যায় তিনি একটা মামলা করেছিলেন হাইকোর্টে, এবং সেই মামলাটি সম্ভবত অমৃতা সিনহার বেঞ্চে সেটা শুনানি হয়েছিল। যদিও অমৃতা সিনহা এই মামলাটিকে খারিজ করে দেন। কেন না, এই যে গোপাল পাঠার যিনি নাতি শান্তনু মুখোপাধ্যায়, তিনি দাবি করেন যে এখানে যা ঘটনা দেখা হয়েছে সেটা নাকি বিকৃতভাবে দেখানো হয়েছে। গোপাল পাঠাকে নাকি বিকৃতভাবে দেখানো হয়েছে, তিনি এই ধরনের করেননি। আর এই খবর পাওয়ার পর বিবেক অগ্নিহোত্রী তিনি তার সোশ্যাল মিডিয়াতে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন, ফর অল দোজ হু ওয়ার ওয়ারিড অ্যাবাউট গোপাল পাঠাস গ্র্যান্ডসন্স অ্যালিগেশনস, ইফ ইউ রিসার্চ হিজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ইউ উইল গেট দ্য আনসার। অর্থাৎ তিনি বলছেন যে গোপাল পাঠার মানে নাতির এই যে অ্যালিগেশন যেটা ছিল কলকাতা হাইকোর্টের কাছে, সেটা যদি আপনারা রিসার্চ করেন, তাহলে এই যে তার নাতিকে যদি খুব ভালো করে তার ব্যক্তিগত বা পরিচয় জানেন, তাহলে তার রাজনৈতিক পরিচয় দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন তিনি এই মামলা করেছিলেন। আমি আর বিস্তারিত বলবো না, আপনারা আশা করি বুঝতে পারছেন যে গোপাল পাঠা হিন্দুদের বাঁচানোর জন্য একেবারেই লড়েছিলেন, তার নাতি কি করেছেন সেটা আপনারা বুঝতে পারছেন। আমি বিস্তারিত কিছু আর বলবো না, আপনাদের ওপরই ছেড়ে দিলাম। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যখন কার্যত নৈরাজ্যের পরিস্থিতি, আপনারা জানেন গতকাল 22টি জায়গায় বালি তোলা নিয়ে ইডি রেড চালিয়েছে। তারপরে আবার ডায়মন্ড হারবারে, এতদিন তো সবকিছু চুরি হয়ে গেছে, এবার নাকি ইলিশ মাছ চুরি হচ্ছে, তাই নিয়ে ডায়মন্ড হারবারের লোকজন অত্যন্ত ক্ষুব্ধ। আমি বিশদে জানি না, বিশদে মানে আমি বলতেও চাই না এই ব্যাপার নিয়ে। মানে এই পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গে একদিকে লুঠেরা চলছে, মানে লুঠেরাদের রাজত্ব চলছে, যেখানে যে যেখানে পাচ্ছে রাজনৈতিক ক্ষমতার দম্ভ আস্ফালন দেখিয়ে লুট করছে সম্পত্তি, আমার আপনার সম্পত্তি লুট করছে, আমাদের এই সরকার নিশ্চুপ হয়ে কার্যত তাদেরকে সেই লুট করার সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র এই ভোট পাওয়ার তাগিদাতে। ঠিক এই জায়গায় ভারতের রাজ্য তো একটা পশ্চিমবঙ্গ নাকি, না আমরা আস্তে আস্তে ভুলে যাব? আমাদের কি আস্তে আস্তে এইরকম ভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে খুব সচেতন ভাবে, রাজনৈতিক ভাবে, যে পশ্চিমবঙ্গও নাকি ভারতের সঙ্গে কম্পিট করবে, পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ নাকি দুটি আলাদা আলাদা তাদের মতামত? এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ক্রমাগত যে কোনো ইস্যুকে নিয়ে, সে আপনি ওয়াকআপ বিল বলতে পারেন, কিংবা সিএএ বলতে পারেন, কিংবা অপারেশন সিন্দুর বলতে পারেন, কিংবা চাঁদে ভারতের অসাধারণ সাফল্যের কথা বলতে পারেন। এখানে আমাদের গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ উত্তর এবং দক্ষিণ মেরুতে এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের একেবারে যুযুধান সমস্ত যারা ভারতবর্ষকে রক্ষা করার কারিগর, তারা আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর আমাদের এই রাজ্যে আসছেন। তাদের মধ্যে লিস্টে এবার আমি আপনাদের সামনে বলছি কে কে আসছেন। আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভালো করে শুনবেন, আসছেন এনএসএ অজিত ডোভাল, আসছেন সিডিএস জেনারেল অনিল চৌহান, আসছেন ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং, এবং শোনা যাচ্ছে 3 বাহিনীর প্রধান প্রমুখরাও আসছেন। কতটা গুরুত্বপূর্ণ বৈঠক হলে এই রকম একটা আয়োজন করা হয়, আপনারা গুরুত্বটা এবার বুঝতে পারছেন বলে আমার মনে হয়। এবার প্রশ্ন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হলো? ফোর্ট উইলিয়ামে এই বৈঠক হবে, এবং এই বৈঠকের মোটামুটি ওপর যেটা বলা হচ্ছে যে ট্রান্সফর্মিং অফ দ্য ফিউচারের দিকে লক্ষ্য করে আমাদের এই ডিফেন্স সিস্টেমকে বিভিন্ন রকম সাজানোর দিকে, সেটা তারা বিভিন্ন রকম পরিকল্পনা করবেন। প্রশ্ন হচ্ছে, এটা তো দিল্লিতেও করা যেত, পশ্চিমবঙ্গে কেন? পশ্চিমবঙ্গে কেন, এই প্রশ্নের উত্তর আমাকে বুঝিয়ে দিতে আপনাদের সামনে হবে না। পশ্চিমবঙ্গ অন্যতম গেটওয়ে, পূর্ব ভারতের গেটওয়ে,
এবং এখানে চিকেন নেক রয়েছে যেটা অত্যন্ত ভালনারেবল। ঠিক এই জায়গাতে ভারতের ভারতকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গকে যদি সুরক্ষিত আপনি না করতে পারেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার অনেকটা টাকা দিয়ে দিয়েছেন তার সত্ত্বেও জমি হস্তান্তর করেননি, ঠিক এই পরিস্থিতিতে যখন এসআইআর প্রক্রিয়া নিয়েও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ করছেন, ঠিক এই জায়গায় প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক পরিস্থিতি কি এবং সীমান্ত অন্তর্বর্তী জেলাগুলোতে ঠিক কি পরিস্থিতি, এই যে আপনারা দেখছেন বিগত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশিদের উপর জিরো টলারেন্স নিয়েছে আমাদের এই কেন্দ্রীয় সরকার, যার কার্যত একটা পরোক্ষভাবে বিরোধিতার সুর দেখতে পাচ্ছি আমরা। এই সিপিএম এর গলাও বলতে পারেন, তৃণমূল কংগ্রেসের গলাতেও বলতে পারেন, কংগ্রেসের গলাতেও বলতে পারেন, এরা মোটামুটি এই দিক থেকে একই। কেউ কেউ বলছেন না যে দৃপ্ত কণ্ঠে যে বাংলাদেশিদের বার করে দিতে হবে। হ্যাঁ, এই রাজস্ব যোগ্যর মধ্যে দু একটা ভুল যদি হয়ে যায় সেই ভুলগুলোকে শুধরে নিতে হবে, কিন্তু যেহেতু দু একটা ভুল হচ্ছে তাই পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়ার জন্য আসলে এই যে তিনটি রাজনৈতিক দল মেতে গিয়েছেন তা থেকে পশ্চিমবঙ্গবাসীকে আমাদের সাবধান হতে হবে। এবং এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতের এত বড় একটা হাই ভোল্টেজ বৈঠক, তার জন্য ভেন্যু হিসেবে পশ্চিমবঙ্গকে নির্বাচন করা হয়েছে। এটাতেই আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে বোধহয় কেন্দ্রের চোখ অন্তত পশ্চিমবঙ্গের দিকে। আগামী 15, 16, 17 এই 3 দিন অধিবেশন হবে, সেই অধিবেশনের প্রত্যেকটি তথ্য আমাদের জানা উচিত, আপনাদের জানা উচিত আমাদের এই রাজ্যে কি হচ্ছে। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, আমাদের আর নাক ডেকে ঘুমানোর সময় নেই। আমরা যে রাজনৈতিক দলের হাতে রয়েছি সেই দলের হাতে কি আমরা বা আমাদের পরিবার নিশ্চিন্তে থাকতে পারি? এই প্রশ্নটা আপনাদের সামনে আজকে আমি করলাম। আজকের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন, তবে তারা আসার পর এবং আরো তথ্য সংগ্রহ করার পর বিস্তারিত আপনাদের সামনে বলতে পারবো ঠিক কোন কোন পয়েন্টে তারা আলোচনা করলেন। আগামী দিনে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়া আটকানোর জন্য এই মিটিং এর একটা বড় ভূমিকা থাকবে। এই ভূমিকাকে আপনারা কি সমর্থন করছেন নাকি এটারও বিরোধিতা করছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।